বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। নমস্কার বন্ধুরা, আমি রয়েছি রক্তিম তোমাদের সঙ্গে, আর তুমি শুনছো হররস্কোপ অফিসিয়াল। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সন্দীপ রায়ের কলমে প্রেত কল্পের দ্বিতীয় পর্ব। গত পর্বে তোমরা শুনেছ অনির্বাণ এবং সাবিত্রীর একমাত্র ছেলে বাবাই অটিজমের পেশেন্ট। তাকে দেখাশোনা করতে আসে ডক্টর অসিত সেন, এবং এই মানুষটিকে নিয়ে শুরু হয় একের পর এক রহস্য। হসপিটালে অসিতের করা সমস্ত কুকর্ম ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা চেয়ে বসে সুধীর। ফ্লোরেন্স হাইটসে অসিত সেই টাকা দিতে গিয়ে উদ্ধার করে একটি মৃতদেহ। গল্পে প্রবেশ করে পরিতোষ এবং প্রবীর। রহস্যের কিনারা করতে গিয়ে তাদের বেশ কাঠখড় পোড়াতে হয়। এরই মাঝে সুনীলের হয় অ্যাক্সিডেন্ট এবং এক আগন্তুক তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। যন্ত্রণায় কাতরাতে থাকা সুনীল বুঝতেও পারল না সবসময় বাড়িয়ে দেওয়া হাত আঁকড়ে ধরতে নেই। শুরু হচ্ছে সন্দীপ রায়ের কলমে প্রেত কল্প দ্বিতীয় পর্ব। এপ্রিল 2018, সকাল 11টা, বউবাজার থানা, কলকাতা। আসবো স্যার? চাকলাদার মোবাইলে কিছু একটা সার্চ করছিলেন। আওয়াজ শুনে তাকিয়ে দেখলেন প্রবীর এবং চক্রবর্তী দুজনেই দরজায় দাঁড়িয়ে। হাত নেড়ে ওদেরকে ভেতরে আসতে বলে প্রশ্নসূচক দৃষ্টিতে ওদের দিকে তাকাতেই চক্রবর্তী একটা ফাইল বাড়িয়ে দিল সামনের দিকে। ভিকটিমের অটোপসি রিপোর্ট স্যার। বলছি সিওডি মানে কজ অফ ডেথ কনফার্ম হলো? পড়ে গিয়ে ডেথ নাকি অন্য কোনোভাবে? নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে মাথার পিছনের আঘাতটাই যে মৃত্যুর কারণ, দ্যাট মাচ ইজ কনফার্মড। প্যারাইটাল আর অক্সিপিটাল দুটো হাড়ি স্ম্যাশড হয়ে গেছে। এখন উপর থেকে পড়ার ফলে হয়েছে নাকি মাথার পিছনে ভারী কিছু দিয়ে মেরে তারপর ওপর থেকে ফেলে দিয়েছে, সেটা বলা যাচ্ছে না, তাই তো? কারেক্ট স্যার। আর টাইম অফ ডেথ কটার সময় মারা গিয়েছে ভিকটিম? ডাক্তারের মতে রাত 12টা থেকে 2টোর মধ্যে, তবে 15-20 মিনিট এদিক ওদিক হতে পারে। 15-20 মিনিট অনেক প্রবীর। সিসিটিভি ফুটেজ অনুযায়ী ভিকটিম সাইটে ঢুকেছিল রাত 1:45, মানে কালপিটের কাছে আধ ঘন্টার মতো সময় ছিল হাতে। টাইমটা খুব ইম্পর্টেন্ট প্রবীর, খুব ইম্পর্টেন্ট। এক্স্যাক্ট টাইম অফ ডেথটা যদি কোনোভাবে জানা যেত। আচ্ছা আচ্ছা চক্রবর্তী, ভিডিও ফুটেজটা ক্লিয়ার হলো? চেষ্টা করছে স্যার। আসলে গেটের ওখানটায় তো কোনো আলো ছিল না, তাই। আরে তাড়াতাড়ি করো চক্রবর্তী, সময় নেই আমাদের হাতে। আরে কালপ্রিট ফুটেজ ক্লিয়ার না হওয়া অবধি আমাদের জন্য বসে থাকবে না। যদি খুনটা রাত 2:15 নাগাদ হয়েও থাকে, তাহলে যে লোকটা 2:30 নাগাদ সাইটে ঢুকেছিল, ওই রকম দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে পালালো, তাকে খুনি বলে প্লেস করাটা মুশকিল হয়ে যাবে। ওই লোকটা হয়তো খুন করেনি। তোমাকে আমি আগেও বলেছি প্রবীর, ক্যামেরা হোক বা চোখ, ভুল করতে আর ভুল বুঝতে বেশি সময় লাগে না। সুতরাং এই মুহূর্তে কাউকেই ইনোসেন্ট বলে ভাবা যাচ্ছে না, বুঝলে? রাইট স্যার। আচ্ছা, ভিকটিমের আইডেন্টিটি কিছু জানা গেল? আপনি বলছিলেন কথা বলবেন। ফটো তো সব জায়গায় পাঠিয়ে দিয়েছিলাম, এখন এখন কোথাও থেকে। চাকলাদার কথাটা শেষ করার আগেই ওনার ফোনটা সশব্দে বেজে উঠল। ফোনটা রিসিভ করার কয়েক মুহূর্তের মধ্যে চাকলাদারের এতক্ষণের অন্যমনস্ক ভাবটা কেটে গিয়ে সোজা হয়ে উঠে বসলেন তিনি। প্রবীর শুনতে পেল চাকলাদার বলছে, ওকে, কাল রিপোর্ট হয়েছে। নামটা কি বললেন? মেনি মেনি থ্যাঙ্কস। হ্যাঁ, আপনি ওদের জানিয়ে দিন এসে যেন বডি আইডেন্টিফাই করে নিয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে, রাখছি। শোনো, ভিকটিমের আইডেন্টিটি এস্টাবলিশড। কাল রাতে পোস্তা থানায় মিসিং ডায়েরি রিপোর্ট হয়েছে। মহিলার বছর 40 বয়স। পরশু সন্ধ্যাবেলা কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেনি। সন্ধ্যাবেলা কাজের জন্য, তাই তো? সন্ধ্যাবেলা আবার কি কাজ থাকে?
বললো তো মহিলাটি নাকি কয়েকটা বাড়িতে রান্না বান্নার কাজ করত। ডোমেস্টিক হেল্প যাকে বলে। ভিকটিমের নামটা কি বললেন? প্রবীরের করা প্রশ্নটার উত্তরে কোনো জবাব না দিয়ে চাকলাদা শুধু ফাইলটা ঘুরিয়ে দিলেন ওর দিকে। প্রবীর দেখল কাগজের উপর গোটা গোটা অক্ষরে লেখা আছে একটা নাম, মালতী দাস। আজকালকার ক্রিমিনালদের মধ্যে থেকে সেই কাঠখোট্টা ভাবটা হারিয়ে যাচ্ছে প্রবীর। এরা সব একটা রবীন্দ্রনাথ ভার্সন 2.2। তার উপর গানের যেটুকু অংশ দরকার শুধু সেইটুকু ইউজ করছে। মানুষ খুন করাটা তো সহজ কবে থেকে হয়ে গেল আমাকে একটু বলবে গো? স্যার, অটোপসি রিপোর্ট অনুযায়ী ভিকটিমের পেটে লিকার জাতীয় কিছু পাওয়া যায়নি। সুতরাং ইনটক্সিকেটেড অবস্থায় যে ভিকটিমকে টেনে উপর অবধি নিয়ে যাওয়া হয়েছে সেটা বলা যাচ্ছে না। তবে যেটা প্রশ্ন সেটা হলো মাঝরাতে এই 4 বাড়িতে খেটে খাওয়া ভদ্রমহিলা এই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের 10 নম্বর ফ্লোরে কি করছিলেন? অভিসারে গিয়েছিল বলতে চাইছো? তারপর প্রেমিক প্রবরের সাথে কথা কাটাকাটি এবং সেখান থেকে হিসাবে কোথাও একটা ভুল হচ্ছে স্যার। কবিতা লেখা কাগজটা পাওয়া গিয়েছিল ভদ্রমহিলার ব্লাউজের ভিতর থেকে। 500 টাকার 10টা নোটকে সযত্নে মোড়া হয়েছিল কাগজটা দিয়ে। কবিতাটা যদি কালপ্রিটের সিগনেচার হয় তাহলে টাকাটাও খুনিরই দেওয়া, বাই অল প্রবাবিলিটি। সুতরাং প্রেমিক হওয়ার সম্ভাবনাটা কম। তাহলে বাকি রইল এসকর্ট সার্ভিস। দরদাম করা নেই ঝামেলা। এসকর্ট সার্ভিসের পক্ষে জায়গাটা আপনার একটু অড লাগছে না? হোটেল থাকতে, পার্ক থাকতে। না, লাগছে না। এসব সোশিওপ্যাথদের ফ্যান্টাসি যে কি লেভেলের জঘন্য হতে পারে তোমার কোনো আইডিয়া নেই প্রবীর। হয়তো উল্টোপাল্টা কিছু বলতে বলেছিল, মহিলাটি রাজি হয়নি, রাগের চোটে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কিন্তু কবিতাটা? কালপ্রিট আগের থেকেই ঠিক করে রেখেছিল যে ফুর্তি করা হয়ে গেলে শেষ করে দেবে। তাই ওই কবিতা লেখা কাগজের মধ্যে মুড়ে টাকাটা দিয়েছিল আর ডেকে পাঠিয়েছিল ওই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে। বাট স্যার, আর কোনো কিন্তু নয়। গিয়ে ভিকটিম প্রোফাইলিং করো, দেখতে পাবে মহিলা নিশ্চয়ই কোনো না কোনো এসকর্ট এজেন্সির সঙ্গে যুক্ত। লাস্ট ক্লায়েন্ট কে ছিল তার নামধাম জোগাড় করো। এসকর্ট এজেন্সিগুলো এইসব ব্যাপারে খুব কাজের। প্রপার ডিটেলস না নিয়ে ক্লায়েন্ট সার্ভ করে না। ব্যাস, কেস ওখানেই সলভড। আমার অন্য একটা কাজ আছে, আমি এগোলাম। প্রবীর চুপচাপ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগিয়ে গিয়েও কি মনে হওয়ায় ফিরে তাকালো একবার। তারপর ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার আগে শান্ত গলায় বলে উঠল, স্যার, রবি ঠাকুর সারা জীবনে শুধু 2232খানা গানই লিখে গেছেন। এটুকু প্রার্থনা করবেন যেন বাকি সোশিওপ্যাথরা গীতবিতান পড়া শুরু না করে দেয়। চাকলাদার ভুরু কুঁচকে একবার প্রবীরের দিকে আর একবার সামনে টেবিলে পড়ে থাকা কেস ফাইলটার দিকে তাকালে। কেন জানি না তার মন তখন বলছে রবীন্দ্রনাথ এত সহজে ধরা দেবেন না। সকাল 11:30। প্রথমে তো দিব্যি ছিলেন, কে মরেছে তার পরিচয় জানার পর থেকে এখন ঠান্ডা মেরে গেলেন কেন? কেবিনের বাইরে বেরিয়ে ফিসফিস করে প্রশ্ন করল চক্রবর্তী। প্রবীর কথাটার কি জবাব দেবে বুঝে উঠতে পারল না। ভিকটিমের আইডেন্টিটি যাই হোক না কেন, চাকলাদারকে এইভাবে পিছিয়ে আসতে কখনো দেখেনি সে। এক যদি না সম্ভাবনাটার কথা মাথায় আসায় ঈষৎ থমকে গেল প্রবীর। হয়তো স্যার ঠিকই বলেছেন। হয়তো মহিলাটি সংসার চালানোর জন্য এসকর্ট সার্ভিসের মতো নোংরা কাজ করতে বাধ্য হয়েছিল। হয়তো মহিলাটির বাড়ির লোকেরা এসব কথা জানে না। এখন এইসব নোংরামি সকলের সামনে চলে এলে প্রবীর বুঝতে পারছিল অনেকগুলো হয়তো, কিন্তু, তবে জড়িয়ে রয়েছে তার ভাবনাটার সাথে। কিন্তু এর মধ্যে একটাও যদি সত্যি হয়। নানা রকম উদ্ভট চিন্তার ভিড়ে কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে পড়ল। প্রবীরের চটকাটা ভাঙল চক্রবর্তীর পরের কথাটায়। কি ভাবছেন স্যার? এই কেসটা তো সলভ করতে হবে। কারেক্ট, কেসটা তো সলভ করতেই হবে। আর কেসটা সলভ করার জন্য একজনের সাথে দেখা হওয়া খুব দরকার। কার সাথে স্যার? প্রবীর মানিব্যাগ বের করে তার ভেতর থেকে এক টুকরো কাগজ টেনে বার করে আনল।
তাতে জড়ানো হাতে লেখা একটা নাম আর ঠিকানা, সুনীল মণ্ডল। দুপুর 12:30, মানিকতলা, কলকাতা। 12 নম্বর বস্তি, এটাই তো মনে হচ্ছে স্যার। এখান থেকেই ওই সুনীল। প্রবীর চারদিকে ভালো করে নজর ঘোরালো একবার। কাগজে যে ঠিকানাটা লিখে দিয়েছিল ওই সৎপথী, সেটা ঠিক হলে সুনীলকে এখানেই পাওয়ার কথা। কিন্তু খোঁজটা করবে কোথায়? হতচ্ছাড়া সৎপথী বাড়ির নাম্বারটাই দেয়। স্যার, সিভিল ড্রেসে আসাটা কি ঠিক হলো? মানে জায়গাটা তো খুব একটা সুবিধের বলে মনে হচ্ছে না। প্রবীর কথাটার কোনো জবাব না দিয়ে এগিয়ে গেল সামনের দিকে। কিছুটা দূরে একজন মাঝবয়সী লোক মাথায় গামছা চাপিয়ে রাস্তার উপরে খাটিয়া বিছিয়ে বসেছিল। এটাই 12 নম্বর বস্তি? লোকটা কোনো উত্তর না দিয়ে হাত দুটো উল্টো করে ধরল প্রবীরের সামনে, যেন জানতে চাইছে কাকে চাই। সুনীল কি এখানেই থাকে? কোন সুনীলকে খুঁজছেন? 5টা সুনীল আছে এই বস্তিতে। মাতাল সুনীল, বেটা সুনীল, ল্যাংড়া সুনীল, ততলা সুনীল। আরে যে বিল্ডিংয়ে সিকিউরিটির কাজ করে, সুনীল মণ্ডল এখানে থাকে? মাতাল সুনীল, তা ওকে কেন দরকার? আপনাদের বিল্ডিংয়ে সিকিউরিটির জন্য লাগবে নাকি? তা আমি আগেই বলে দিচ্ছি, ও ছোকরা বড় সুবিধের নয়। শুনেছি হাত টানেরও দোষ আছে। ওই জায়গায় আমার ভাইপো মদনকে। আমরা ওই জন্য আসিনি। সুনীলের ঘরটা কোন দিকে? তবে কি মেয়ের জন্য পাত্র দেখতে এসছেন নাকি? প্রবীরের কথা শেষ করার আগেই ভদ্রলোক খ্যাঁ খ্যাঁ করে হেসে উঠল। প্রবীর কপাল চুলকাতে চুলকাতে একবার পিছনে দাঁড়িয়ে থাকা চক্রবর্তীর দিকে তাকালো। তারপর কি মনে হওয়ায় ভদ্রলোকের আরো কাছে এগিয়ে গিয়ে ফিসফিস করে বলে উঠল, তার জন্য না, এই যে আমার সাথে উনি এসেছেন, সুনীলের সাথে ওর বউয়ের ব্যাপারটা বুঝতে পারছেন কি না? আমরা বোঝাতে এসেছি, না বুঝলে তখন আবার অন্য রাস্তা দেখব। আমি জানতাম ওই শুয়োরের নাতিটা এরকম কিছু একটা করবেই, আমি ঠিক জানতাম। হ্যাঁ, আমার ভাইপো মদনকে দেখুন দেখি কিরকম ভদ্র ছেলে, আর ওই জানোয়ারটা। আপনার ভাইপো মদনকে আমি পরে দেখবো, আগে সুনীলের ঘরটা একটু দেখিয়ে দিন তো। আসুন, আমি নিয়ে যাচ্ছি। এই জন্য মদনকে বলি যাত্রার সাথে। নিজের মনেই বিড়বিড় করতে করতে ভদ্রলোক সামনে এগিয়ে যেতে এবার চক্রবর্তী সামনে এসে দাঁড়ালো প্রবীরের। তারপর ফিসফিস করে বলল, কি বললেন স্যার লোকটাকে? প্রবীর কোনো উত্তর না দিয়ে হন হন করে সামনে এগিয়ে যেতে যেতে আর চোখে দেখল চক্রবর্তী সন্দেহ মাখা দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে। তুমি ভিতরটা ভালো করে খুঁজে দেখো, আমি বাইরেটা দেখছি, কিচ্ছু বাদ দেবে না। চক্রবর্তীকে ইশারায় ভেতরের দিকে যেতে বলে বাইরের ঘরটার দিকে নজর ফেরালো প্রবীর। সুনীলের ঘরটা চিনিয়ে দেওয়ার পর মদনের কাকাকে অতি কষ্টে বিদায় করে ঘরের সামনে এসে প্রবীরের আর বুঝতে অসুবিধা হয়নি যে পাখি ইতিমধ্যেই খাঁচা ফেলে ফুরুত হয়েছে। এখন মালতী দাস খুন হলো বলে সুনীল পালালো, নাকি সুপারভাইজার সৎপথী চুরির ব্যাপারটা ফাঁস করে দেওয়ার জন্য, সেই কারণটা বুঝে উঠতে পারছিল না। অন্য কোনো রাস্তা না থাকায় অবশেষে ওয়ারেন্ট ছাড়াই তালা ভেঙে ভেতরে ঢুকে সার্চ করার সিদ্ধান্ত নেয় প্রবীর। চক্রবর্তী মিনমিন করে একবার জিজ্ঞেস করেছিল যে চাকলাদারকে ফোন করবে কিনা। বলা বাহুল্য, কথাটাকে খুব একটা গুরুত্ব দেয়নি প্রবীর। এখন সুনীলের ঘরের ভেতর ঢুকে চারিদিকে একবার নজর ঘোরাতেই প্রবীর স্পষ্ট বুঝল যে সিমেন্ট আর রঙের বালতি খোলা বাজারে চোরা চালান করে খুব একটা কম রোজগার হয়নি শ্রীমান সুনীলের। ভগবান জানে আর কোন কোন কাজে জড়িয়েছিল লোকটা। সামনে একটা মাঝারি সাইজের কাবার্ডের দরজা টান মারতেই সেটা হাঁ করে খুলে গেল প্রবীরের চোখের সামনে। ভেতরে জামা কাপড়, কাগজপত্র,
ঠাসাঠাসি করে ভরা, অধিকাংশই কাঁচা বিল আর রসিদ। কাগজপত্রগুলো হাতড়াতে হাতড়াতে একটা প্লাস্টিকের ক্লিয়ার ফাইলের উপর হাতটা পড়তে সেটা টেনে বার করে নিয়ে এলো প্রবীর। ফাইলটা খুলে ভেতরে রাখা কাগজগুলোর উপর চোখ বোলালো একবার। ল্যাব রিপোর্ট, 3টি আলাদা আলাদা তারিখের, 22শে মার্চ, 24শে মার্চ আর 25শে মার্চ। একটু অবাক হয়ে ল্যাব রিপোর্টগুলোর উপর চোখ বোলালো প্রবীর। 3টে রিপোর্টই হুবহু এক, যেন একটাই স্যাম্পেল কেউ বারবার ল্যাবে নিয়ে গিয়ে টেস্ট করিয়েছে। ফাইলটা বের করে এদিক ওদিক দেখতে গিয়েই এবার আওয়াজটা কানে গেল প্রবীরের। চক্রবর্তীর ডাক। কিছু একটা খুঁজে পেয়েছে ও। এই দেখুন স্যার। কোথায় পেলে এটা? ফ্রিজের ভেতরে স্যার, যত্ন করে রাখা ছিল। ফ্রিজের ভিতর স্যালাইন ড্রিপের ব্যাগ, তাও আবার 3/4 খালি। স্ট্রেঞ্জ। স্যালাইন ব্যাগটা আলতো করে তুলে ধরে ঘুরিয়ে দেখতে দেখতে অবাক চোখে চক্রবর্তীর দিকে তাকালো প্রবীর। আমার মনে হয় স্যার, ওই সুনীলের স্যালাইন নেওয়ার নেশা ছিল। হ্যাঁ, অল্প অল্প করে নিত আর বাকিটা ফ্রিজে ঢুকিয়ে রাখত। লোকের তো কত রকমের নেশা থাকে। নিয়ে চলো এটাকে, টেস্ট করাতে হবে। আর কিছু পেলে? না স্যার, বাকি ওই রান্নার জিনিসপত্র। সুনীল বোধহয় একাই থাকতো এখানে। কি করে বুঝলে? ওই একটাই মাত্র টুথব্রাশ দেখলাম, সেই দেখেই তো বুঝলাম। প্রবীর প্রশংসাসূচক দৃষ্টিতে তাকালো চক্রবর্তীর দিকে। এই ছোট ছোট জিনিসগুলো, যেগুলো মাঝে মধ্যেই আমাদের নজর এড়িয়ে যায়, সেগুলোকে অবজার্ভ করা সহজ কাজ নয়। হ্যাঁ, চলো যাওয়া যাক। এখানে আর খোঁজাখুঁজি করে লাভ নেই। সুনীল বাবাজির টিকিট দর্শন এত সহজে পাওয়া যাবে না। বাই দা ওয়ে, সুনীলের মোবাইল নাম্বারটা ট্র্যাকিংয়ে বসিয়ে দাও। আর একবার ডিপার্টমেন্টে কথা বলে দেখো যদি জানা যায় যে কতগুলো সিম কার্ড ইস্যু হয়েছে ওই আইডি থেকে। কতক্ষণ ফোন বন্ধ করে থাকবেও। ঠিক আছে স্যার। আর কিছু? একবার আশেপাশে কথা বলে দেখতে হবে সুনীলের কোনো রিলেটিভ বা বন্ধু বান্ধব ছিল কিনা, বিশেষ করে এই কদিনে ওর সাথে কেউ দেখা করতে এসছে কিনা। তুমি এদিকটা সামলে থানায় ফিরে যাও, আমি 2-1 কাজ মিটিয়ে আসছি। গাড়ির চাবিটা বাড়িয়ে দিয়ে চিন্তিত মুখে দূরের আকাশের দিকে তাকালো প্রবীর। ও যেটা ভাবছে সেটা যদি ঠিক হয়, তাহলে ঘটনার এই সবে শুরু। ষোলোই এপ্রিল, রাত 1:30। আমি কিছু জানি না, আমি কিছু দেখিনি, আমি কাউকে কিছু বেডের মধ্যে আষ্টে পৃষ্ঠে বাঁধা সুনীলের শরীরটা কেঁপে কেঁপে উঠছিল থেকে থেকে। অসংলগ্ন কিছু শব্দ, যার উদ্দেশ্যে বের হচ্ছিল শব্দগুলো, সে তখন ঘরের এক কোণে চুপচাপ দাঁড়িয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে সুনীলের দিকে। একটু আগে যে ইঞ্জেকশনটা ও দিয়েছিল সুনীলকে, সেটা ফার্মোলজিক্যালি টর্চারের কাজে ব্যবহার হয়ে আসছে বহুদিন ধরে। একটা ইঞ্জেকশন, আর পেশেন্ট সেসব অপরাধ কর কর করে স্বীকার করে দেয় যেগুলো সে কোনোদিনও করেনি। কিন্তু সুনীলকে টর্চার করার কারণটা আলাদা। এমন কিছু জিনিস হয়তো ওর হাতে এসে পড়েছে যেগুলো সুনীলের হাতে থাকাটা ক্ষতিকর, অনেকের পক্ষে ক্ষতিকর। সুনীলকে চুপ করতে দেখে আগন্তুক এবার ধীরে ধীরে এগিয়ে এলো ওর বেডের কাছে। তারপর শান্ত গলায় প্রশ্ন করল, সুধীর যে ছবিগুলো দিয়েছিল সেগুলো কোথায়? হ্যাঁ, ছবিগুলো কোথায়? কোন ছবি? আমি জানি না। সুধীরের দেওয়া ছবি
সুধীর কোনো ছবি দেয়নি। শেষবার জিজ্ঞেস করছি, ছবিগুলো কোথায়? জানি না। এবার উত্তরটা বেরোনোর সাথে সাথে রেডি করে রাখা সেকেন্ড ইঞ্জেকশনটা সজোরে সুনীলের পায়ের মাসেলের মধ্যে পুশ করলো আগন্তুক। মুখ দিয়ে বেরোনো একটা ক্ষীণ আওয়াজ, তার সাথে কয়েক মুহূর্তের কাঁপুনি। তারপর আস্তে আস্তে নেতিয়ে পড়ল সুনীলের শরীরটা। সুনীলের পাশ থেকে সরে গিয়ে ফোন বের করে একটা নাম্বার ডায়াল করলো আগন্তুক। কয়েক মুহূর্তের প্রতীক্ষা, তারপর অন্য প্রান্ত থেকে আওয়াজ ভেসে আসতেই মুখ খুলল আগন্তুক। কাল থেকে চেষ্টা করে যাচ্ছি, বারবার একই জবাব। আমি জানি না, আমার মনে হয় ও সত্যি ছবির ব্যাপারগুলো জানে না। তাহলে সুধীরকে ট্যাপ করা ছাড়া উপায় নেই। ও একমাত্র বলতে পারবে ছবিগুলো কোথায় রাখা আছে। আর সুনীল? ওকে শেষ করা ছাড়া উপায় নেই। ঠিক আছে, বাট কিভাবে মারবে সেটা আমি বলবো। আরো একটা কাজ করতে হবে। ফোনটা কানে লাগিয়ে অন্য প্রান্তের কথা শুনতে শুনতে সোজা হয়ে দাঁড়ালো সেই আগন্তুক। সামনের কাজটা কঠিন, খুব কঠিন। ষোলোই এপ্রিল 2018, সকাল 6:15, কনভেন্ট রোড সেমেট্রি, এন্টালি, কলকাতা। তোকে আমি আগেও বারণ করেছিলাম, রাতে ডিউটির সময় মাল খাবি না। কিরে, তোকে বারণ করিনি? কথা শুনছিস না তো? যেদিন চাকরিটা যাবে সেদিন বুঝতে পারবি। কনভেন্ট রোড সেমেট্রির নাইট গার্ড ফটিক মাথায় হাত দিয়ে চুপচাপ বসেছিল। সামনে থেকে ভেসে আসা কথাগুলো কানে যাওয়ায় মুখ তুলে বক্তাকে দেখল শুধু একবার, কোনো উত্তর দিল না। কমল মাইতি দিনের চার্জ বুঝে নেওয়ার আগে জামা বদলে সিকিউরিটি গার্ডের ইউনিফর্ম পরছিল। ফটিককে চুপ করে থাকতে দেখে সামান্য গলা চড়িয়ে বলে উঠল, কতক্ষণ মাথায় হাত দিয়ে বসে ধ্যান করবি বে? এই যে চাঁদু, হজম হয় না তো গিলিস কেন এত? তুই কি বুঝবি শালা? আসিস তো দিনের বেলা, একবার রাতের বেলা ডিউটি করে দেখ, ফেটে হাতে চলে আসবে। হাহ, জ্ঞান দেওয়ার বেলা সব এক নম্বর। কেন, খোকাবাবুর কি রাত্রির বেলা ভয় করে? ইউনিফর্ম পরে গার্ডের ছোট ঘরটা থেকে নিচে নেমে আসতে আসতে মুখ থেকে একটা শব্দ করে উঠল ফটিক। সেমেট্রির ভেতর দিকে দেখল একবার, তারপর গলা নামিয়ে ফিসফিস করে বলল, আসলে জায়গাটা ভালো নয় রে, রাতের বেলা আওয়াজ আসে, মনে হয় কারা যেন ভেতরে ঘুরে বেড়াচ্ছে। কাল রাতে 2:30-3টে নাগাদ মাটি কোপানোর মতো ভেতর থেকে আওয়াজ আসছিল। একটু না খেলে এখানে রাতে থাকা যায় না রে, বিশ্বাস কর। রাতে ভেতরে মাটি কোপানোর আওয়াজ আসছিল, আর তুই এখানে বসে শুনে ফেললি? গল্প দেওয়ার জায়গা পাসনি? রাতে ওই সামনেটা গেছিলাম, ওই গাছটা অবধি জোরে পেয়ে গেছিল আসলে। তুই ভেতরে গিয়ে দেখিসনি কিসের আওয়াজ আসছিল? ভেতরে এই রাতের বেলা? কোত্থেকে আওয়াজ আসছিল দেখাবি চল আমাকে। ফটিককে টানতে টানতে এবার সেমেট্রির ভিতরের দিকে পা বাড়ালো কমল। একটু দূরে গিয়েই থমকে গেল ফটিক। কবরখানার একদম ভেতরের দিকে দেওয়ালের গা ঘেঁষে একতাল মাটি উঁচু হয়ে আছে, যেন কেউ তাড়াহুড়ো করে মাটি খুঁড়ে তারপর যেমন তেমন করে গর্তটা বুঝিয়ে চলে গেছে। মাটির তালের দিক থেকে চোখ না সরিয়ে কমল শুকনো গলায় বলল, কোদালটা নিয়ে আয় ফটকে। ফটিক একটা ঢোক গিলে একবার কমলের দিকে আর একবার মাটির তালটার দিকে তাকালো। তার মন তখন বলছে সামনে বিশাল বড় বাওয়াল হতে চলেছে। কোদালের আঘাতে উপরের মাটি সরিয়ে ফেলে গর্তের মুখটা খুলে যেতেই কোদাল ফেলে প্রায় ছিটকে সরে দাঁড়ালো কমল। তারপর ফটিকের দিকে তাকিয়ে
কোনো রকমে বলল, পুলিশকে ফোন কর এক্ষুনি। দ্বিতীয় কোনো কথার জন্য অপেক্ষা না করে ততক্ষণে গার্ড রুমের দিকে ছুটে গিয়েছিল ফটিক। সেই সময় ফটিক যদি পিছন ঘুরে দেখত তাহলে দেখতে পেত কমল তখন এক দৃষ্টে সামনের গর্তটার দিকে তাকিয়ে আছে। না, শুধু কমলই তাকিয়ে নেই, গর্তের ভেতরে শুয়ে থাকা একটা শরীরের লাল টকটকে দুটো চোখও তখন তাকিয়ে আছে সোজা কমলের দিকে। সকাল 7:30। গুড মর্নিং স্যার, আমি ফোন করেছিলাম আপনাকে। এসআই সাধন মুখার্জি, এন্টালি থানা। চাকলাদার এবং প্রবীরকে সেমেট্রির গেট দিয়ে ভেতরে ঢুকতে দেখে হাসি মুখে এগিয়ে এলো অফিসার। খবরটা প্রথম কে দিল? এখানকার গার্ড ফটিক দাস, আরও একজন আছে কমল মাইতি, ভেতরেই আছে দুজনে। খুব সম্ভবত আজ ভোর রাতে ঘটনাটা হয়েছে, ওই 3টে নাগাদ। সেমেট্রির পেছন দিকে একটা ছোট গেট আছে, ওর তালা ভাঙা ছিল। আপনারা জানতেন আমরা সুনীলকেই খুঁজছিলাম? আর না স্যার, তবে ফ্লোরেন্স হাইটসের ব্যাপারটা কাগজে পড়েছিলাম, তাই এই কার্ডটা যখন পেলাম। একটা ভিজিটিং কার্ড সামনে বাড়িয়ে ধরল অফিসার। প্রবীর কার্ডটা নিয়ে উল্টে পাল্টে দেখল। ফ্লোরেন্স হাইটসের ভিজিটিং কার্ড। কার্ডটা চাকলাদারের দিকে বাড়িয়ে ঈষৎ চিন্তিত গলায় প্রবীর বলল, আর কিছু পেয়েছেন? প্যান্টের পকেটে পার্স ছিল স্যার, সামান্য টাকা পয়সা আর সিকিউরিটি কোম্পানির আইডি কার্ড, ব্যাস। এদিকটায় আসুন স্যার। হাত বাড়িয়ে এবার সেমেট্রির ভেতরের দেওয়ালের দিকটায় ইশারা করলেন অফিসার। স্পটে পৌঁছে চাকলাদাররা দেখলেন সুনীলের বডিটাকে ততক্ষণে গর্ত থেকে বের করে স্ট্রেচারে শুয়ে রাখা হয়েছে একপাশে। গর্তটার দিকে এক নজর দেখে চাকলাদার একবার আর চোখে তাকালেন ফটিক আর কমলের দিকে। কিছুটা দূরে একটা গাছের তলায় জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে দুজনে। প্রাইমারি ইনকোয়ারি আমি করেছি স্যার। ওই লোকটা ফটিক, এখানকার নাইট গার্ড, রাতে মাল খেয়ে একেবারে বেহুশ হয়ে পড়েছিল। বলছিল একবার নাকি বাথরুম করতে উঠেছিল ওই রাত 3টে নাগাদ, তখন নাকি মাটি কোবানোর আওয়াজ পেয়েছিল, তবে ভয়ে আর ভেতরে যায়নি। কি মনে হচ্ছে, সত্যি কথা বলছে? মনে তো তাই হচ্ছে স্যার, বাট কিছু বলা যায় না। মানে কেউ যদি টাকা পয়সা খাইয়ে থাকে। ভেরি গুড, তুলুন ওই ফটিককে, বাকিটা আমি আপনার ইনচার্জের সাথে কথা বলে নেব। মাথা নেড়ে ঘুরে দাঁড়াতেই চাকলাদার দেখতে পেলেন প্রবীর তখনও গর্তটার উপরেই ঝুঁকে বসে আছে। আপনি শিওর যে বডিতে আর কিছু পাওয়া যায়নি? চাকলাদারকে ঘুরে দাঁড়াতে দেখে এবার উঠে দাঁড়ালো প্রবীর। তারপর চিন্তিত মুখে প্রশ্ন করল, না স্যার, যা আছে তা আপনাদের সামনেই আছে। আপনারা কি স্পেসিফিক কিছু খুঁজছেন? না, কিছু না। বডিটা পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন একটু। নিজের মনেই মাথা নাড়তে নাড়তে দূরে সেমেট্রির গেটের দিকে এবার পা বাড়ালো প্রবীর। চাকলাদার অন্য মনস্ক ভাবে একবার শুধু সামনে শোয়ানো সুনীলের বডিটার দিকে তাকালেন, কারণ তার মনেও তখন একই প্রশ্ন উকি মারছে, রবীন্দ্রনাথ কোথায় গেলেন? সকাল 11টা, বউবাজার থানা। কেসটার কোনো কুল কিনারা করতে পারছি না স্যার। প্রথমে আমি ভেবেছিলাম সুনীল বোধহয় গা ঢাকা দিয়েছে কোথাও, বাট এটা তো। আচ্ছা, আমরা যে ধরে নিচ্ছি দুটো মার্ডার একে অপরের সাথে কানেক্টেড, কোথাও ভুল ধরছি না তো? হয়তো হয়তো সুনীলকে মারার কারণ সম্পূর্ণ আলাদা। হাইলি ইমপ্রবেবল স্যার। আমার মনে হয় মালতী দাসের খুনের ব্যাপারে সুনীল নিশ্চয়ই কিছু জানতো, নাহলে প্রথমত ও পালাতো না, দ্বিতীয়ত এত তাড়াতাড়ি ওর উপরে অ্যাটেম্পটাও হতো না। আই ডাউট এই কেসটা যতটা সহজ দেখাচ্ছে ততটা সহজ নয়। আর রবীন্দ্রনাথের কবিতার ব্যাপারটা?
সেটাই ভাবছি স্যার। একটা কবিতার টুকরো অন্তত পাওয়া উচিত ছিল। তাছাড়া আরও একটা ব্যাপার আমাকে বেশ ভাবাচ্ছে। দুটো খবর আছে স্যার। প্রবীর কথাটা পুরো শেষ করে ওঠার আগেই অন্য একটা শব্দে ওরা দুজনেই মুখ ঘুরিয়ে তাকালো দরজার দিকে। চক্রবর্তী এসে দাঁড়িয়েছে। সুনীল মণ্ডলের ফোন শেষবারের মতো অন হয়েছিল পরশু রাতে, মানে 14 তারিখ, সেন্ট্রাল এভিনিউর রাম মন্দিরের সামনে। আমি সকালে গেছিলাম ওখানে। সুনীলের ফটো দেখানো ওই ওখানকার চায়ের দোকানে একটা লোক চিনতে পেরেছে। এত লোকের মধ্যে ওকে কি করে চিনে ফেললো? সেটাই তো আসল ব্যাপার স্যার। 14 তারিখ রাতে দোকানের সামনে সুনীলের একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছিল। পেছন থেকে গাড়ি ধাক্কা মেরেছিল এসে, তারপর ভিড় জমে গেছিল। পরে ওই গাড়ি করেই ড্রাইভার সুনীলকে নিয়ে হাসপাতালে যায়। মাই গুডনেস। আর দ্বিতীয় খবরটা কি? সুনীল মণ্ডলের ভাই আছে একটা স্যার, সুধীর মণ্ডল, হাসপাতালে কাজ করে। তবে বস্তির লোকজন বলছিল যে দুই ভাইয়ের মধ্যে তেমন একটা ভালো সম্পর্ক নয় স্যার। আর 14 তারিখ ওই সুনীলের নম্বর থেকে ফোনটা ওর ভাইয়ের কাছেই এসেছিল স্যার। সুধীর কোথায় কাজ করে বললে? হাসপাতালে? হ্যাঁ স্যার, ওই ওইটা মেডিকেয়ার না মেডিলাইভ, হ্যাঁ কি যেন একটা নাম বললো। আমি নাম ঠিকানা সব লিখে এনেছি স্যার। চক্রবর্তী পকেট থেকে একটা কাগজের টুকরো টেনে বার করলো। যাবে নাকি? সেটা পরে হবে স্যার, আগে অন্য কয়েকটা ফ্যাক্টস। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে দাঁড়াতে একটা মৃদু চিন্তার রেখা ফুটে উঠল প্রবীরের কপালে। দুপুর 12:30, কলকাতা মেডিকেল কলেজ মর্গ। আসুন অফিসার, আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। এদিকে আসুন। অটোপসি সার্জন ডক্টর মুখার্জি ওয়াশ বেসিনে হাত ধুচ্ছিলেন। চাকলাদারকে টিম সমেত ভেতরে ঢুকতে দেখে এগিয়ে এলেন সামনের দিকে। আপনার কাটাছেঁড়া কমপ্লিট? ইয়েস, বডিতে কাঁধের কাছে একটা ডিপ ওন্ড আছে, সোলজার জয়েন্ট ডিসকোলেশন প্লাস কম্পাউন্ড ফ্র্যাকচার। তবে টাটকা নয়, 2-3 দিনের পুরনো। পেছনে কোমরেও ব্লান্ট ইঞ্জুরি আছে। এছাড়া বাকি বডি ক্লিন। হ্যাঁ, আমাদের কাছে খবর আছে সম্ভবত 2 দিন আগে ভিক্টিমের একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। ভিক্টিমের পেটে কিছু পাওয়া গেছে? কোনো ড্রাগস বা বিষ? স্টমাক খালি ছিল। মারা যাবার অন্তত 4-5 ঘন্টা আগে অবধি ভিকটিম কিচ্ছু খায়নি। মৃত্যুর কারণ? সাফোকেশন। ভিকটিম দম বন্ধ হয়ে মারা যায়। আমি ওর শ্বাসনালীতে মাটির গুঁড়ো পেয়েছি। আর তাছাড়া ভিকটিমের চোখের অবস্থাটা দেখেছেন? আনইউজুয়ালি রেড, সাইন অফ দ্য ইন্টারনাল হ্যামারেজ। আই থিঙ্ক ভিকটিমকে যখন মাটি চাপা দেওয়া হয় ও তখন বেঁচে ছিল। জ্যান্ত কবর দিয়ে দিয়েছে? মাই গুডনেস। চাকলাদার হতবিহ্বল হয়ে তাকালেন প্রবীরের দিকে। প্রবীর এতক্ষণ চুপ করে সুনীলের কাঁধের দিকে তাকিয়েছিল। এবার ও ডাক্তারকে উদ্দেশ্য করে বলে উঠল, ভিকটিমের কাঁধে যে ইঞ্জুরিটা পেয়েছেন সেটার কোনো ট্রিটমেন্ট করানো হয়েছিল বলে মনে হয়? অ্যাপারেন্টলি নট। মাল্টিপল ফ্র্যাকচারে ওপেন রিডাকশন হয়, সেরকম কোনো সাইন তো দেখতে পাইনি। প্রবীর ভুরু কুঁচকে একবার চাকলাদারের দিকে তাকালো। ডাক্তারের কথা যদি ঠিক হয় তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার পর সুনীলকে যে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে তুলে নিয়ে গিয়েছিল সে আর যাই হোক ডাক্তারের কাছে যায়নি। যে গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল তার নম্বরটা কেউ নোট করেছিল ওখানে? জিজ্ঞেস করেছিলাম স্যার, কেউ তো ঠিক মতো বলতে পারলো না। দেখে থাকলেও ভুলে গেছে হয়তো। এবার নেক্সট ডেস্টিনেশন সুধীর মণ্ডল। আপনাকে আর একটু বিরক্ত করব? একটা ল্যাব রিপোর্ট আপনাকে একবার দেখে দিতে হবে। এটা কোত্থেকে পেলেন? এটা কিসের স্যাম্পল বলতে পারবেন? নাথিং ইন পার্টিকুলার, পিওর ডিস্টিলড ওয়াটার। এটা জল? ইয়েস, দেখুন লেখা আছে স্পেসিফিক গ্র্যাভিটি 1.00। একমাত্র বিশুদ্ধ জলের স্পেসিফিক গ্র্যাভিটি 1.00 হয়। আচ্ছা, যদি কোনো পেশেন্টকে ড্রিপের মধ্যে স্যালাইনের বদলে এই জল ভরে আইভি দেওয়া হয় তখন কি হবে? পেশেন্টকে খুন করতে চাইলে করতে পারেন। আইসোটনিক সলিউশন ছাড়া শুধু জল যদি পেশেন্টের রক্তের মধ্যে মিশে যায় তাহলে সেটা ব্লাড সেলকে ডিস্ট্রয় করা শুরু করে দেবে। একে হিমোলাইসিস বলে।
অবশ্য ডিপেন্ড করছে কতটা জল শরীরে ঢুকছে তার ওপর। প্রায় একটা গোটা স্যালাইন ব্যাগ। দেন আই এম সরি টু সে পেশেন্টের বাঁচার সম্ভাবনা 0। স্যার, আমার মন বলছে মালতী দাস এই কেসের প্রথম ভিকটিম নয়। দুপুর 3টে, মেডিলাইফ হসপিটাল। ভেতরে আসতে পারি ডক্টর সেন? ডক্টর অসিত সেন একটা মেডিকেল রিপোর্ট স্টাডি করছিলেন। সামনে থেকে ভেসে আসা ডাকটা কানে যাওয়ায় তাকিয়ে দেখলেন দুজন অফিসার দাঁড়িয়ে আছেন তার কেবিনের দরজার সামনে। প্লিজ কাম ইন স্যার, আপনারাই ফোন করেছিলেন? হ্যাঁ, আমার নাম পরিতোষ চাকলাদার, অফিসার ইনচার্জ বউবাজার থানা। আর এ হলো প্রবীর বসাক, এসআই। একটা দরকারে আপনাকে বিরক্ত করতে বাধ্য হলাম। সুধীর মণ্ডল আপনাদের এখানেই কাজ করে? একেবারেই বিরক্ত হয়নি স্যার, সুধীরকে আমি ডেকে পাঠাচ্ছি। বাট ব্যাপারটা কি যদি একটু বলতেন। না মানে হসপিটালের কোনো ব্যাপার কি? না, তবে সুধীরকে একটু তাড়াতাড়ি ডেকে পাঠালে ভালো হয়, আমাদের তাড়া আছে। ডক্টর সেন ঘাড় নেড়ে ইন্টারকামে সুধীরকে পাঠানোর কথা বলতে বলতে আর চোখে একবার তাকালেন চাকলাদারের দিকে। বউবাজার থানা মানে শশীভূষণ দে স্ট্রিট, মানে ফ্লোরেন্স হাইটস। সুধীরকে কেন খুঁজছে এরা? নিজের ভাবনায় ডুবে থাকা ডক্টর সেন বুঝতে পারলেন না শুধু তিনি একা নন, সামনে বসে থাকা দুজনের মধ্যে একজনও এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। ডক্টর সেনের কপালে ফুটে ওঠা বিন্দু বিন্দু ঘাম, ডক্টর সেনের ঠোঁটের হালকা কাঁপুনি, কিছুই নজর এড়াচ্ছে না তার। তোমার নাম সুধীর, মানে সুধীর মণ্ডল? হ্যাঁ স্যার। কেন, কি হয়েছে? আচ্ছা, সুনীল মণ্ডল তোমার দাদার নাম? কি করতো তোমার দাদা? হ্যাঁ হ্যাঁ স্যার, ওই দাদা সিকিউরিটির কাজই করে। কি হয়েছে স্যার? হ্যাঁ। চাকলাদার একবার প্রবীরের দিকে তাকালেন, তারপর মোবাইল বের করে আজ সকালে তোলা সুনীলের ডেড বডির ফটোটা বের করে সামনে তুলে ধরলেন। এই যে, এই তোমার দাদা? সুধীর ফটোটা দেখে ভূত দেখার মতো চমকে উঠল, তারপর হতভম্বের মতো তাকালো চাকলাদারের দিকে। দাদার সাথে শেষ কবে কথা হয়েছিল? 2 দিন আগে দাদার সাথে কথা হয়েছিল। রাতের বেলা বলছিল কদিনের জন্য কোথায় একটা যাবে, কিন্তু কাল তোমাকে একবার থানায় আসতে হবে একটা বডি আইডেন্টিফাই করার জন্য। এখন আমরা বরং আসি ডক্টর সেন। বাই দ্য ওয়ে, আপনি সুনীলকে চিনতেন? আমি তো কোনোদিন দেখিনি ওর দাদাকে, কোনোদিনই দেখিনি। কথাগুলো বলতে বলতে চোখ দুটো নামিয়ে নিলেন ডক্টর সেন। প্রবীর শেষবার ডাক্তার আর সুধীরের দিকে তাকিয়ে একটা ইশারা করলো চাকলাদারকে। যা জানার ছিল তা জানা হয়ে গিয়েছে। বিকেল 5টা, বউবাজার থানা। গোলমাল স্যার, বিস্তর গোলমাল। ডাক্তারের বডি ল্যাঙ্গুয়েজ স্পষ্ট বলছিল যে ও হয় সুনীলকে চেনে, নয়তো কোথাও তাকে দেখেছে, কিন্তু আমাদের সামনে স্রেফ অভিনয় করে গেল। কেসটা ঠিক কোন দিকে গড়াচ্ছে কিছু আন্দাজ করতে পারছো? পুরোপুরি নয় স্যার, তবে আমার ধারণা সুধীর আর সুনীল দুজনে মিলে কিছু একটা গোট পাকাতে যাচ্ছিল। খুব সম্ভবত কাউকে ব্ল্যাকমেল করছিল, কিন্তু প্রশ্নটা হলো কাকে? ডক্টর সেনকে? কিন্তু কেন? আর যদি না, যদি নাকি স্যালাইন ব্যাগের ভিতরে ডিস্টিলড ওয়াটার, যেটা শরীরে গেলে অনিবার্য মৃত্যু। তার উপর ব্যাগের কন্টেন্টেরও ল্যাব টেস্ট করানো হয়েছিল। কাজটা সুনীল করেছে বলে তো মনে হয় না। প্রবাবলি সুধীরই ব্যাগটা ল্যাব টেস্ট করিয়েছিল। হয়তো জানতে চাইছিল স্যালাইনের ভিতরে বিষ মেশানো আছে কিনা। তুমি বলতে চাইছো ওই ব্যাগটা ব্যবহার করে কাউকে খুন করা হয়েছে? পুরো ঘটনা তো ওই একই দিকে ইন্ডিকেট করছে স্যার। আমার একটা হেল্প লাগবে। মালতী দাস যেদিন খুন হয়েছিল
সেদিন রাত থেকে শুরু করে ডক্টর সেন আর সুধীর মণ্ডল কোথায় কোথায় ফোন করেছিল তার একটা পুরো লিস্ট চাই। পেয়ে যাবে আর কিছু? আর ওদেরকে একটু চোখে চোখে। প্রবীর কথাটা বলতে গিয়েও থমকে গেল, কারণ ওর ফোন ততক্ষণে সশব্দে বাজতে শুরু করে দিয়েছে। ফোনটা কানে তুলে হ্যালো বলতেই অন্য প্রান্ত থেকে একটা অপরিচিত কণ্ঠস্বর ভেসে এলো ওর কানে। হ্যালো স্যার। হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। স্যার, আমার নাম সুলতা বিশ্বাস। আমি মেডিলাইফ হসপিটালের হেড নার্স। আপনি আজ গিয়েছিলেন? আপনার সাথে খুব জরুরি একটা কথা আছে স্যার। হ্যাঁ বলুন। ফোনে না, আজ রাতে যদি একবার সামনাসামনি দেখা করা যায়। হাসপাতাল থেকে একটু দূরেই আমার বাড়ি, ওখানে 10টা নাগাদ। ঠিকানাটা একটু লিখে নিন। প্রবীর ফোনটা কানে চেপে ধরে কাগজ আর কলম টেনে নিতে নিতে একবার তাকালো চাকলাদারের দিকে। তার মন তখন বলছে সামনে বড় কিছু একটা হতে চলেছে। ফোনটা কান থেকে নামিয়ে রেখে এদিক ওদিক তাকিয়ে কপালের ঘাম মুছল হেড নার্স সুলতা বিশ্বাস। আজ সুধীরের খোঁজে পুলিশ এসেছিল। কাল যদি ওরা জানতে পেরে যায় যে 22শে মার্চ এই হসপিটালে কি হয়েছিল, তাহলে ওরা সবাইকে ধরে টানবে। তার চাইতে সত্যি কথাটা বলে দেওয়াটাই ভালো। চাকরি যায় যাক, বেঁচে থাকলে এরকম অনেক চাকরি করতে পারবে ও। নিজের চিন্তায় বিভোর সুলতা বিশ্বাস খেয়াল করল না ওর থেকে কিছুটা দূরে দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে ঠিক ওর দিকেই তাকিয়ে আছে একজন। সুলতা হাঁটতে হাঁটতে করিডোরের অন্য প্রান্তে চলে যেতেই নিজের জায়গা ছেড়ে বেরিয়ে এলো সুধীর। রাত 10টা মানে আরো 5 ঘন্টা। তার আগেই একজনের মুখ বন্ধ করতে হবে। যেমন করেই হোক বন্ধ করতেই হবে। হ্যালো স্যার, আমি সুলতা বলছিলাম। স্যার বলছি, আজকে না শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই আজ রাতটা যদি একটু। না স্যার, তেমন কিছু নয়, ওই একটু হালকা জ্বর জ্বর মতো লাগছে। আমি ওষুধ খেয়ে নিয়েছি, কাল সকালেই চলে আসব। না না স্যার, এই তো রাত 9টা বাজে, আমি 10টার মধ্যেই খেয়ে দিয়ে শুয়ে পড়ব। আচ্ছা স্যার, আমি রাখছি। হ্যাঁ, কেউ একটা কলিং বেল বাজাচ্ছে। গুড নাইট স্যার। কলিং বেল বাজাতে বাজাতে একবার চারপাশে ভালো করে নজর ঘোরালো সুধীর। যদিও এই পাড়ায় তাকে বিশেষ কেউ চেনে না, তবুও সাবধানের মার নেই। তার উপর খোরজা কপাল। একটা খুব পরিচিত প্রবাদ বাক্য মনে পড়ে গেল সুধীরের। আফসোসে নিজের হাত কামড়াতে ইচ্ছা করছিল ওর। সবকিছু কি দারুণ প্ল্যান মাফিক চলছিল, তার মধ্যে হঠাৎ কোত্থেকে কি হয়ে গেল। প্রথমে মালতী, তারপর সুনীল, আর এখন এই হেড নার্স সুলতা বিশ্বাস। কলিং বেলের আওয়াজে কেউ দরজা খুলছে না দেখে পকেট থেকে ফোনটা বের করে আনলো সুধীর। হাতে সময় একেবারেই নেই, যে কোনো মুহূর্তে মামারা চলে আসতেই পারে। তার আগে একবার সুলতার সাথে কথা বলাটা দরকার। কিন্তু ফোনটা বের করেও কি মনে হওয়ায় হঠাৎ থেমে গেল সুধীর। ফোনটা বের করার সময় নিজের অজান্তেই ওর একটা হাত গিয়ে পড়েছিল দরজার উপর। ওর হাতের চাপে খানিকটা খুলে গেছে দরজা। আরো একবার ভালো করে চারপাশে চোখ বুলিয়ে হাতের আলতো চাপে একটা পাল্লা খুলে খুব সন্তর্পণে ভেতরে পা রাখল সুধীর। যা করার তাড়াতাড়ি করতে হবে। ওই হেড নার্স সুলতা না কি নাম জানো তার? হ্যাঁ, ও তো 10টার সময় আসতে বলেছিল না? তা 7 তাড়াতাড়ি এসে হাজির হলে যে? ভদ্রমহিলার গলার স্বর খুব একটা কনভিন্সিং মনে হচ্ছিল না। মনে হলো যেন দ্বিধায় জড়িয়ে আছে। এই ধরনের উইটনেসদের বেশি সময় দিলে এরা কিন্তু পিছিয়ে আসতে পারে স্যার। সে তো 100 বার,
আগে পুলিশ লোকেদের থানায় ডেকে নিয়ে আসতো, আর আজকাল লোকেরা পুলিশকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যাচ্ছে। ভদ্রমহিলা সম্ভবত 58 নম্বর বাড়ি বললেন। এদিকটা তো 65, 66, মানে ওই দিকটা হবে। রাস্তার ওপারে গিয়ে পরপর বাড়ির নাম্বারগুলো দেখতে দেখতে 58 নম্বর বাড়ির সামনে এসে প্রবীর চাকলাদারকে উদ্দেশ্য করে বলল, এই যে স্যার, এইটা। বলে দুপা সামনে এগিয়ে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। চাকলাদার প্রবীরের ডাক শুনে এগিয়ে এসেছিলেন। প্রবীর উত্তরে ঠোঁটে একটা আঙুল রেখে চুপ করতে বলে হোলস্টার থেকে পিস্তলটা টেনে বার করে নিয়ে এলো। তারপর ইশারা করল সামনের দিকে। চাকলাদার সেদিকে তাকিয়ে দেখলেন 58 নম্বর বাড়ির দরজার পাল্লাটা হাট করে খোলা, কিন্তু বাড়ির ভেতরটা একেবারে নিষ্কালো অন্ধকার। চোখের নিমেষে আগের আলসেমি ভাবটা কেটে গিয়ে চাকলাদারের শরীরটা শিকারী বিড়ালের মতো টান টান হয়ে উঠল। তার 30 বছরের অভিজ্ঞতা তখন তাকে বলছে কিছু একটা গন্ডগোল হয়েছে। নিঃসারে সামান্যতম শব্দ না করে 58 নম্বর বাড়ির দরজা দিয়ে ভেতরে ঢুকে সামনের দিকে নজর বোলালো প্রবীর। ঘরের ভেতরটা মিশমিশে অন্ধকার, এতটাই অন্ধকার যে কোন দিকে আলোর সুইচ আর কোন দিকে জানালা কিছুই বোঝার উপায় নেই। রাস্তার লাইট থেকে যেটুকু আলো ভেসে এসেছে সেটাও যেন দরজার চৌকাঠের কাছে এসে থমকে গেছে। চাকলাদার দরজার ঠিক সামনেটায় প্রবীরের পিছনে এসে ব্যাকআপে দাঁড়িয়েছিল। প্রবীরকে দাঁড়িয়ে পড়তে দেখে এবার তিনিও নিঃশব্দে ঘরের ভিতরে এসে দাঁড়ালেন। অন্ধকারে চোখটা একটু সয়ে যেতে প্রবীর বুঝতে পারল যে ও যেখানে দাঁড়িয়ে আছে সেটা খুব সম্ভবত লিভিং কাম ডাইনিং রুম। ঘরের এক পাশে ছোট্ট একটা সোফা সেট, আর অন্য পাশে দেওয়াল ঘেঁষে লাগানো ডাইনিং টেবিল। টেবিল ছাড়িয়ে ভেতরে যাওয়ার দরজা, আর টেবিলের ঠিক ওপরে একটা সুইচ বোর্ড। দ্রুত পায়ে টেবিলের দিকে এগিয়ে গিয়ে সুইচ বোর্ডের দিকে হাত বাড়ালো প্রবীর। নিস্তব্ধতাকে কেটে কয়েকটা খটখট শব্দ হঠাৎ জেগে উঠেই মিলিয়ে গেল। মেইন সুইচ অফ। এবার দরজার দিকে পা বাড়ালো প্রবীর। তারপর হালকা হাতে দরজায় একটা ধাক্কা দিতেই মৃদু ক্যাঁচ শব্দ করে খুলে গেল দরজাটা। ভেতরে চোখ বোলাতেই প্রবীরের চোখে পড়ল ঘরের ভেতর একটা কুইন সাইজ খাট, আর খাটের ওপর উল্টে পড়ে থাকা একটা শরীর। দৌড়ে ঘরের ভেতরে ঢুকে প্রবীর শরীরটাকে উল্টো করে দিতেই এবার জিনিসটা চোখে পড়ল ওর। একটা ওড়না পিঁচিয়ে বাঁধা শরীরটার গলায়। আগে থেকে না চিনলেও প্রবীরের বুঝতে অসুবিধা হলো না এটাই তাদের উইটনেস, সুলতা বিশ্বাস। ড্যাম ইট, দেরি হয়ে গেল স্যার, আর একটু আগে। কথাটা পুরো করতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়ল প্রবীর, কারণ একটা শব্দ, অস্পষ্ট হলেও শব্দটা পরিষ্কার তার কানে এসে পৌঁছেছে। খস করে কিছু একটা সরে যাওয়ার শব্দ। আসল ব্যাপারটা বুঝে চাকলাদারকে সাবধান করতে যাওয়ার আগেই ঘটল ঘটনা। একটা শরীর যেটা এতক্ষণ লুকিয়েছিল বেডরুমের দরজার ঠিক পিছনে সজোরে এসে ধাক্কা মারল চাকলাদারকে। আচমকা এই অভিঘাতে টাল সামলাতে না পেরে চাকলাদার প্রবীরের উপরেই উল্টে পড়ল। দুজনে একসাথে হুমড়ি খেয়ে পড়ল মাটিতে। আঘাতকারী এই সুযোগে ঘর ছেড়ে পালানোর চেষ্টা করতেই প্রবীর চোখের নিমেষে উঠে দাঁড়িয়ে লাফ মারল সামনের দিকে। কিন্তু ততক্ষণে আগন্তুক ঘরের বাইরে বেরিয়ে এসেছে। প্রাণপণ ছুটে সদর দরজার কাছে পৌঁছে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো আগন্তুক। তারপর বিদ্যুৎ বেগে পিছনে ঘুরে দরজাটা টেনে দিয়ে সোজা দৌড় লাগালো রাস্তা দিয়ে। প্রবীর সদর দরজার কাছে পৌঁছে সেটাকে খুলতে গিয়ে বুঝতে পারল
দরজাটা বাইরে থেকে বন্ধ। নিষ্ফল আক্রোশে দরজার উপর একটা লাথি মেরে ওইখানেই বসে পড়ল প্রবীর। এক মুহূর্তের জন্য অসতর্ক হয়ে পড়েছিল, শুধু এক মুহূর্তের জন্য। পালিয়ে গেল? পালিয়ে কোথায় যাবে স্যার? আমাদের আটকে রাখতে গিয়ে একটা বড় ভুল করে ফেলেছে ও। কি ভুল? নিজের মুখটা দেখিয়ে ফেলেছে। সুধীর মণ্ডল। রাত 10:30, মেডিলাইফ হসপিটাল। হ্যাঁ, আমি তো এখনো বিশ্বাস করে উঠতে পারছি না স্যার। সুলতা আর নেই। কি করে হলো এসব? কি করে হলো সেটা আপনি ঠিক সময় জানতে পেরে যাবেন। আপাতত আমাদের এটা জানা চাই যে সুধীর কোথায়। দু হাতে মুখ লুকিয়ে মাথা নিচু করে বসেছিলেন ডক্টর সেন। প্রবীরের কথায় অসহায়ভাবে তাকিয়ে দেখলেন শুধু। কয়েক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর ধীরে ধীরে তার কণ্ঠস্বর শোনা গেল। জানি না, হসপিটালে নেই। কোথায় গেছে আমি কিচ্ছু জানি না। সুলতা বিশ্বাস আজ বিকেলে আমাদের ফোন করেছিলেন কিছু একটা জানানোর জন্য। কি জানাতে চেয়েছিলেন আপনি কিছু বলতে পারবেন? আমি কিছু জানি না স্যার। ওই সুধীরকে সুলতাই এখানে কাজ করার জন্য নিয়ে এসেছিল। হয়তো ওর ব্যাপারে কিছু বলতে চেয়েছিল, এর বেশি আমি কিচ্ছু জানি না। সুধীরকে এই সুলতা বিশ্বাস এনেছিল? ওরা একে অপরকে চিনতো আগে থেকে? আমি আগে নিরাময় ট্রাস্ট হসপিটালে ছিলাম, রেসিডেন্ট ডক্টর। সুলতা তখন থেকেই আমার সাথে কাজ করছে। আমি এই হসপিটালটা বানানোর পরও চাকরি ছেড়ে দিয়ে এখানে চলে আসে। নিরাময় হসপিটালে থাকার সময় ও যেখানে থাকতো তার পাশেই সুধীর থাকতো। দিদি বলেই ডাকতো ওকে। সুলতা এখানে চলে আসার পর একদিন আমাকে ওর কথা বলে। সেই তখন থেকেই। আপনার সাথে সুলতা বিশ্বাসের শেষ কখন কথা হয়েছিল? আজ রাত 9টা নাগাদ। সাধারণত এমার্জেন্সি কেস না থাকলে আমি রাত্রিবেলা হসপিটালে আসি না। সুলতাই সামলে নেয়, দরকার পড়লে ফোন করে। আজও ফোন করেছিল। কি কথা হয়েছিল আপনাদের মধ্যে? পকেট থেকে ফোন বের করে একটা কল রেকর্ডিং খুলে সামনে এগিয়ে দিলেন ডক্টর সেন। প্রবীর ভুরু কুঁচকে একবার চাকলাদারের দিকে তাকিয়ে রেকর্ডিংটা অন করে দিতেই সোজা হয়ে বসলেন চাকলাদার। ফোন থেকে তখন যান্ত্রিক সুরে কথাগুলো ভেসে আসছে। হ্যালো স্যার, আমি সুলতা বলছিলাম। স্যার বলছি, আজকে না শরীরটা খুব একটা ভালো লাগছে না, তাই আজ রাতটা যদি একটু। তোমার আবার কি হলো? ভালোই তো ছিলে বিকেলবেলা। না স্যার, তেমন কিছু নয়, ওই একটু হালকা জ্বর জ্বর মতো লাগছে। আমি ওষুধ খেয়ে নিয়েছি, কাল সকালেই চলে আসব। আচ্ছা ঠিক আছে, রাতে যেন আবার না খেয়ে থেকো না। না না স্যার, এই তো রাত 9টা বাজে, আমি 10টার মধ্যেই খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আচ্ছা স্যার, আমি রাখছি। হ্যাঁ, কেউ একটা কলিং বেল বাজাচ্ছে। গুড নাইট স্যার। এইটা একটা ভাইটাল এভিডেন্স। আমাকে ট্রান্সফার করে দিন, আর আপনিও ডিলিট করবেন না। আর সুধীরের খোঁজ পেলে আগে আমাকে জানাবেন। ডাক্তার মাথা নাড়তেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো প্রবীর। তারপর একবার আর চোখে তাকালো চাকলাদারের দিকে। তার চোখের ভাষা তখন স্পষ্ট জানান দিচ্ছে যে যা হচ্ছে আর যা দেখাচ্ছে তার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। কল রেকর্ডিংটাই সব থেকে কনক্লুসিভ এভিডেন্স, বুঝলে? ওটা থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে যে খুনটা হয়েছে রাত 9টা থেকে আমরা যেই সময় ঘরে ঢুকেছি তার ভেতরে। এখন শুধু সুধীরকে হাতে পাওয়ার দেরি। গাড়িতে উঠতে উঠতে বলে উঠলেন চাকলাদার। রাত 9টা, টু মাচ অবভিয়াস। যেন খুনি আগে থেকেই জানতো যে আমরা 10টার সময় ভিকটিমের সাথে দেখা করতে আসছি। তবে আমার মনে হয় স্যার, ডক্টর সেন কিছু একটা লোকাচ্ছেন। কি? সুলতা বিশ্বাস আমাদের কি জানাতে চাইছিল? হয়তো সুলতা বিশ্বাস কোনোভাবে জেনে গিয়েছিল যে সুধীর আসল খুনি। ওই প্রথমে মালতী দাস আর তারপর নিজের ভাই সুনীলকে খুন করেছে, সেটাই আমাদের বলার জন্য ফোন করেছিল। সেটাই তো $1 মিলিয়ন কোশ্চেন স্যার।
সুলতা বিশ্বাস জানলো কি করে? আচ্ছা, একটা কাজ করতে হবে স্যার। মেডিলাইফ হসপিটালের গত 2 মাসের রেকর্ড চেক করতে হবে, বিশেষ করে ডেথ রিপোর্ট। গত 2 মাসে এই হাসপাতালে কতজন এক্সপায়ার করেছে। চক্রবর্তীকে কাজে লাগিয়ে দিন স্যার। বেশ, তবে 2 মাস কেন? তার আগের রেকর্ড লাগবে না? না স্যার, যদি কিছু হয়ে থাকে তো এই 2 মাসের মধ্যেই হয়েছে। এতখানি শিওর কি করে হচ্ছ? সুনীলের ঘর থেকে পাওয়া স্পাইক স্যালাইনের ব্যাগ থেকে। ওটার ম্যানুফ্যাকচারিং ডেট লেখা ছিল ব্যাগের গায়ে। গাড়ি ঘোরাতে ঘোরাতে প্রবীরের চোখের সামনে একটা চেহারা ভেসে উঠল। দরজা বন্ধ করে পালানোর ঠিক আগের মুহূর্তে ওর দেখা সুধীর মণ্ডলের চেহারা, বিশেষ করে ওর চোখ দুটো, ভয়ে ফেটে বেরিয়ে আসতে চাওয়া চোখ দুটো। একবার দেখলেও প্রবীরের মন তখন বলছে, শিকারীর চোখ ওরকম হয় না। 17 এপ্রিল 2018, বিকেল 5টা, বউবাজার থানা। কি ভাবছো বলো তো তুমি? কাল থেকে দেখছি কোনো একটা বিষয়ে ডুবে আছো। কয়েকটা হিসেব মিলছে না স্যার। কেন জানি না সুধীরকে খুনি বলে পজিশন করে উঠতে পারছি না। সেটা তো সুধীর হাতে না আসা অব্দি বোঝা যাবে না। আর হ্যাঁ, ফর ইউর ইনফরমেশন, কলকাতার সবকটা থানায় সুধীরের ছবি পাঠিয়ে দাও। সো খুব তাড়াতাড়ি তোমার অনুমান সত্যি না মিথ্যে সেটা প্রমাণ হয়ে যাবে। সুধীর হয়তো ধরা পড়ে যাবে, কিন্তু আমার কেন জানি না মনে হচ্ছে আমরা ভুল পথেই ছুটছি। কেউ আমাদের ইচ্ছে করে ভুল বোঝাচ্ছে। আমার মনে হচ্ছে তুমি কেসটা নিয়ে বড্ড বেশি ভাবছো। আই মিন, ইন মাই ওপিনিয়ন, যতদিন না সুধীর ধরা পড়ছে, কিপ ইউর সেলফ কাম। ও ধরা পড়লে তখন না হয়। সেটা জানি না স্যার। আসলে স্যালাইন ব্যাগে জলের ব্যাপারটা। আরে তুমি থামবে এবার। কেস কেস করে তো পার্সোনাল লাইফ গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছো। তোমার কি মারার ছাড়া মাথায় কিছু ঢোকে না নাকি? হ্যাঁ না মানে স্যার, আসলে পরপর 4টে খুন। এই, হয় তুমি এই ঘর থেকে বেরো, না হলে আমি চলে যাচ্ছি। সুধীর মণ্ডল ধরা পড়ার আগে অবধি আমি এই কেস নিয়ে কোনো কথা শুনতে চাই না। বেরো, বেরো এখান থেকে। প্রবীর চুপচাপ উঠে দাঁড়িয়ে একবার তাকালো চাকলাদারের দিকে। তারপর ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই পিছন থেকে চাকলাদারের আপাত শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, নিজের লোকেদের জন্য একটু সময় বের করো প্রবীর, কাজ সারা জীবন থাকবে। পাশের মানুষটা নাও থাকতে পারে। জবাবে প্রবীর কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই অন্য একটা আওয়াজে ও থমকে গেল। চক্রবর্তী এসে দাঁড়িয়েছে দরজার সামনে। দরজা দিয়ে ঢুকতে গিয়ে প্রায় উল্টে পড়তে পড়তে নিজেকে বাঁচিয়ে নিয়ে চক্রবর্তী বলে উঠল, স্যার, মারাত্মক একটা খবর আছে স্যার। ফ্লোরেন্স হাইটসের ভিডিও ফুটেজ ক্লিয়ার হয়ে গেছে স্যার। আপনি বিশ্বাস করবেন না স্যার, লোকটা রাতের বেলা ওই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং এর থেকে চোরের মতো পালাচ্ছিল। সেই লোকটা আসলে কে? ডক্টর অসিত সেন স্যার, মিডলাইফ হাসপাতালের ডাক্তার অসিত সেন। এবার সুধীর ধরা না পড়া অবধি আর একটাও কথা নয় স্যার। মৃদু হেসে একটাও শব্দ উচ্চারণ না করে চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে গেল প্রবীর। শুনছিলেন সন্দীপ রায়ের কলমে প্রেত গল্প দ্বিতীয় পর্ব। গল্প পাঠ এবং গল্পের সূত্রধার আমি রক্তিম। অন্যান্য চরিত্রে অভিষেক, স্পন্দন, সৌমিলি, দেবিকা, সুমন, সায়ন্তন, আর্য, রণদীপ নন্দী, কৌশিক, ইরফান, শ্রীরূপ, অভ্র এবং আমি রক্তিম। আবহ ফিনিক্স, প্রচ্ছদ ঋদ্ধিরাজ পালিত, স্ক্রিপ্টিং প্রতীক, পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ। কেমন লাগলো আজকের এই পর্ব অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা খুব তাড়াতাড়ি ফিরব এই গল্পের পরবর্তী পর্ব নিয়ে।
ততদিন সবাই ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। শুভরাত্রি।